যেতে তো পারো, কোনো সন্দেহ নেই। আমি তোমাকে বিশ্বাস করি না। রুহি হা হয়ে যায়। কি বললেন আপনি আমাকে বিশ্বাস করেন না? সিরিয়াসলি, যে মানুষটা আমাকে বিশ্বাস করে না আমি তার সাথে ঘুরতে বেরিয়েছি? হাতটা জোরে টান দিয়ে নিজের মতো হাঁটতে থাকে রুহি। পেছন থেকে তুহিন মুখ টিপে হাসছে। রুহি একবার পেছনের দিকে ফিরে আবার সামনের দিকে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। হঠাৎ পেছন থেকে তুহিন নাই কিছুক্ষণ থমকে রুহি দাঁড়িয়ে থাকে যে সামনের দিকে এগোতে যাবে, আর কারো সঙ্গে জোরে ধাক্কা লাগে। রুহি সামনে তাকিয়ে দেখে তুহিন দাঁড়িয়ে আছে স্টিকভাবে। কি ম্যাডাম, এইটুকুতেই দৌড় শেষ? তুহিন এবার রুহিকে কথা বলার সুযোগ না দিয়ে কোলে উঠিয়ে নেয়। কি করছেনটা কি? কোথায় নিয়ে যাচ্ছেন? এভাবে মানুষজন দেখছে কিভাবে? বেশি কথা বলে কিন্তু ফেলে দেব। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। চুপচাপ থাকো এখানে। রুহি আর কথা বাড়ায় না, জানে যে বথ লোকটা যা বলবে তাই। তুহিন রুহিকে একটি বড় মেলার সামনে এনে দাঁড় করায়। চারদিকে অসংখ্য মানুষ, বিভিন্ন লাইট, ছোট ছোট বিভিন্ন স্টল আছে, ঝিনুক দিয়ে তৈরি করা বিভিন্ন অর্নামেন্টস দোকানে। ভূতের ট্রেনে উঠবো? লাইক সিরিয়াসলি, তুমি কি ছোট নাকি যে ভূতের ট্রেনে উঠবে? তো আপনি এখানে কেন নিয়ে যাচ্ছেন আমাকে? এখানে আসলে কি বাচ্চাদের মতো বাচ্চাদের অ্যাড ছুটতে হবে? রুহিও মুখ ফুলিয়ে বলে, আমি কিছু জানি না, আমাকে উঠাতে হবে। তুহিন মেনে নেয়, টিকিট কাটে দুটো, লাইনে দাঁড় করায়। হঠাৎ তুহিনের ফোনে একটি ভিডিও আসে। তুহিন ভিডিওটা অন করবে কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে অন হচ্ছে না। তুহিন ফোন নিয়ে ঘাটাঘাটি করতে ব্যস্ত। এরই মধ্যে ট্রেন চলে আসে। রুহি তুহিনকে বারবার ডাকছে কিন্তু তুহিন কাজে ব্যস্ত বলে একা একাই ট্রেনে উঠে যায় টিকিট নিয়ে। এদিকে পুরো ট্রেন একটি গুহার মধ্যে ঢুকে। রুহির একটু একটু ভয় করছে। হঠাৎ গুহার মাঝখানে ট্রেনটা থেমে যায়। চারদিকে বিকট ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। রুহির কান দুটো চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। আস্তে আস্তে চোখ খুলে দেখে চারদিকে পুরো ফাঁকা, কেউ নাই সে ছাড়া, কিন্তু কিছুক্ষণ আগেই সবাই ছিল। রুহি ঘামতে শুরু করে। এদিকে ট্রেনের সামনে একটি লোক এসে দাঁড়ায়। রুহির সেদিকে চোখ যায়। আস্তে আস্তে লোকটি রুহির অনেক কাছে চলে আসে। এদিকে তুহিন ভিডিও অন করে যেটা দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ তার মাথায় রুহির খেয়াল আসে। কোনো কিছু না ভেবেই লাইন পার করে ভেতরে চলে যায়, কিন্তু ভেতরে গিয়ে কাউকেই পায় না। এখানে ট্রেন পুরো ফাঁকা। চারিদিকে রুহিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। এদিকে তুহিন চারিদিকে রুহিকে খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও পাচ্ছে না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত রুহিকে পাচ্ছে না। মেজাজটা বড্ড খারাপ তুহিনের এখন। এমনিতে চারিদিকে বিপদ ঘটছে, যদি রুহির কোনো ক্ষতি হয়ে যায়। হঠাৎ ফোনে তার বাবার কল আসে। তুহিন কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার বাবা এমন কিছু বলে যার কারণে তুহিনের ফোনটা হাত থেকে পড়ে যায়। তুহিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, পুরো আধ ঘন্টা এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা হিসাব মেলানোর চেষ্টা করছে। আসাদ খান হাঁটু গেড়ে বসে আছে তার ভাইয়ের মৃতদেহর সামনে। হ্যাঁ, ছেলেদের শোকে হাবিব খান আত্মহত্যা করেছে। তুহিন আকাশ মিলে তাদের চাচাকে সামলায় উপর থেকে। তুহিন খেয়াল করে তার চাচার হাতের দিকে খুবই নিখুঁতভাবে লেখা আছে একটি কথা। বল তো আমি কে? এটার পর একটা ঝড় যেন তারা নিতে পারছে না। এবার তুহিন চুপ করে বসে নাই, পাশে থাকা ফুলদানি জোরে নিচে ফেলে দেয়। চোখের রক্ত
রক্তের মতো লাল হয়ে যায়। সে হেরে যাচ্ছে, সত্যি সে হেরে যাচ্ছে। তার কাছ থেকে সবাই দূরে চলে যাচ্ছে, তাতে তার কোনো যায় আসে না, কিন্তু এমন কিছু আছে যেটা সে হারাতে বসেছে। আকাশ এক ধ্যানে তার চাচার লাশের দিকে তাকিয়ে আছে, কিছু একটা খুব গভীরভাবে দেখছে। আকাশ কিছু একটা আন্দাজ করতে পারছে। পরক্ষণেই তুহিন এর দিকে দেখে। তুহিন চোখ ইশারা দিয়ে আকাশকে চুপ থাকতে বলে। যে এমন মানুষকে কষ্ট দিবে তার প্রতিফল সব সে তুহিন মৃত্যু পাবে, কথাটা সত্য। এতদিন মেয়েদের যেভাবে কষ্ট দিয়ে মৃত্যুদায়ক যন্ত্রণা দিত, নৃশংসভাবে মেয়েদেরকে গুম করত খান পরিবারের সদস্যরা, তাদের শরীরের এই অস্তিত্ব বা একটি অংশ খুঁজে পাওয়া যেত না, ঠিক সেভাবেই এখন হাবিব খানের শরীরকেও সেই অ্যাসিডের মধ্যে রাখা হচ্ছে। সঙ্গে সঙ্গে শরীরের মাংসগুলো ছেড়ে দেওয়া শুরু করে এবং ধীরে ধীরে হাড়গুলো নরম হয়ে বিলীন হয়ে যেতে শুরু করবে এই অ্যাসিডে। তাদের পরিবার আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যে কালো খেলায় মেতেছিল খান পরিবার, সেই আগুন নিয়ে খেলা করছিল তারা, সে আগুনেই তাদেরকে পুড়তে হচ্ছে। একটা সময় অন্যান্য মেয়েদের গুম করে যেভাবে নিরুদ্দেশ করে দিত, পৃথিবী থেকে শরীরের অংশের কোনো অস্তিত্ব থাকতো না, ঠিক সেভাবেই হাবিব খানেরও এই অবস্থা। ভাইয়ের মৃত্যুতে আসাদ খান একটু হলেও ভেঙে পড়েছে, কিন্তু সব কিছুই আড়াল করতে হচ্ছে, কারণ তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে খারাপটাকে সামনে আনা যাবে না। তুহিন একটি চেয়ারে গভীর চিন্তায় মগ্ন আছে। হাতে তার সিগারেটের চোখ দুটো লাল বর্ণ হয়ে গিয়েছে। তুহিন জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে তার চোখ দিয়ে দুটো ফোঁটা পানি বেরিয়ে যায়। এদিকে রুহিকে তুষার পাজা কোলে করে রুমে নিয়ে আসে। রুহির হাতে ক্ষত হয়েছে, তুষার তাড়াতাড়ি সেখানে ব্যান্ডেজ করে দেয়। তুমি এখানে রেস্ট নিতে থাকো। তুষার চলে যেতে লাগলে রুহি পেছন থেকে ঝেঁকে বলে, ধন্যবাদ, আপনি না থাকলে আজ আমার কি হতো। এইটুকু বলে থেমে যায়। তুষার কিছুক্ষণ স্থির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে থাকে, তারপর পেছনের দিকে ফিরে চলে যেতে লাগলে তার ঠোঁটের কোণে ফুটে উঠে এক চিলতে হাসি। সে তো এটাই চায় রুহি তাকে অসানুভূত দেখাক। তুই আকাশকে ভালোবাসিস মেঘলা? রুহির এমন প্রশ্নে মেঘলা কি উত্তর দিবে তা তার জানা নেই, সেটা অস্বীকার করতে পারবে না। আকাশকে সে ভালোবাসে, কিন্তু কি হতে পারে এই ভালোবাসার পরিণতি? পরিবার কি মেনে নিবে তার এই ভালোবাসা? ভালোবাসলে ভালোবাসাকে রক্ষা করতে হয় মেঘ। তুই যদি সত্যি আকাশ ভাইয়াকে ভালোবাসিস, যে কোনো পরিস্থিতিতে তোকে আকাশ ভাইয়ের পাশে থাকতে হবে। তুই তো আমার বেস্টি, তোকে তো আর মুখে বলে বোঝানো লাগে না, কিন্তু আমি খুবই কনফিউজ। তোর মনে কি তুহিন ভাইয়ের জন্য কোনো অনুভূতি আছে? মেঘলার কথা শুনে রুহি মুচকি হাসে। ভালোবাসার কি পেতে হবে কিছু? ভালোবাসা মনের অন্তরাল থেকেই থাকে। চারিদিকেই তো শুধু পূর্ণতার গল্প। অপূর্ণতার গল্পের মধ্যেও লুকিয়ে থাকে কিছু প্রেম গাথা। অপূর্ণতার মাঝখানেও পূর্ণতা খুঁজে পাওয়া যায়। এদিকে তুহিন আকাশের বাবার কাছে এসেছে। আকাশের বাবা জালাল রহমান। মামা, আশা কোথায়? হঠাৎ এই প্রশ্ন করছো যে? গতদিন আমি আকাশের কাছে জিজ্ঞাসা করছিলাম, ও বলেছে আশা নাকি ওর ফোনে মেসেজ দিয়ে বলেছে তার এখানে থাকতে ভালো লাগছে না, বলে ঢাকায় গিয়েছে। তুহিন তার মামার কথায় কিছুক্ষণ চুপ থেকে যায়, তারপর মামাকে সাবধান থাকতে বলে ওখান থেকে চলে যায়। জালাল রহমান তার মেয়ের তেমন একটা খোঁজ খবর নেয় না, তার মেয়েই তাকে পছন্দ করে না। সেখানে বাবা হয়ে কি আর করার? তার মেয়ের কথা চিন্তা করতে করতে রুমে প্রবেশ করে। হঠাৎ পেছন থেকে কেউ একজন তার মুখে রুমাল পেঁচিয়ে নেয়। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় জালাল রহমান। সেই মুখোশ পরা লোকটি জালাল রহমানের সামনে ফিসফিস করে বলতে থাকে, তোরা এই দেশের জন্য, শুধু দেশের জন্য নয়, পৃথিবীর জন্য একটা আবর্জনা। তোদের মতো আবর্জনার ঠাঁই কোথাও নাই। তোদের শরীর যদি মাটিতে থাকে তাও মাটি অপমানিত হবে। এই কারণেই তো তোদের শরীরের কোনো অস্তিত্ব আমি রাখবো না।
সেই কালো ব্যাগ থেকে চাপাতি, ছুরি, স্ক্রু বের করে সঙ্গে সঙ্গে রুমের মধ্যে বয়ে যায় রক্তের স্রোত। চারিদিকে রক্ত আর রক্ত। হুডি পরা মানুষটি রক্ত হাতে নিয়ে আয়নায় আবার লিখতে থাকে। বলতো আমি কে? তারপর হুডি পরা লোকটি সেখান থেকে প্রস্থান করে। সব কিছু আড়ালে কেউ একজন খুবই নিখুঁতভাবে সব কিছু পর্যবেক্ষণ করছিল। কিছু একটা ভেবে এসে ডেভিল হাসে। রাত 12টা ছুঁই ছুঁই। চোখ দুটো অসম্ভব লাল। বিভিন্ন হিসাব মেলাতে ব্যস্ত আছে তুহিন। অন্ধকারে আসন্ন চারিদিকে। তাৎক্ষণিক দরজায় কড়া নাড়ে কেউ একজন। তুহিন তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। সামনে কেউ নাই। পায়ের দিকে তাকিয়ে দেখে একটি বক্স রাখা। বক্সের দিকে তাকিয়ে তুহিন বাঁকা হাসে। এই হাসির মাঝে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। বক্সটা হাতে নিয়ে ঘরের ভেতরে আসে। আলতো করে বক্সটা খুলে বক্সের ভেতরে যা দেখে সেটার জন্য নিশ্চয়ই সে প্রস্তুত ছিল। সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এক নজরে বক্সের ভেতরে থাকা বস্তুর দিকে তাকিয়ে আছে। আলতো করে বস্তুটির দিকে হাত বাড়ায় আর বিড়বিড় করে বলতে থাকে, কেন করলে এমন? আমার জীবনটাতে সবার মতো আলোকিত হতে পারতাম। কেন এ নিয়ে অন্ধকারে ছেড়ে দিলাম? কেন আমার জীবনের প্রত্যেকটা আলোর রাস্তা বন্ধ করে দিলাম? কেন অন্ধকার জগতে একা ফেলে চলে গেলাম? এই অন্ধকারাচ্ছন্নতা আমি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোথাও এক চিলতে আলো নেই। আমার জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তারপর হাঁটু গেড়ে নিচে বসে জোরে চিৎকার দেয়। এই চিৎকারের চারপাশের দেওয়াল কম্পিত হতে থাকে। কিসের জন্য এই আর্তনাদ? হ্যাঁ, তাকে হারানোর জন্য, যে ওকে এই অন্ধকার কালো জগৎ ছেড়ে দিয়েছে। হঠাৎ তুহিনের ফোনে কারো মেসেজ আসে। মেসেজের দিকে এক নজর তাকিয়ে থাকে তুহিন। বক্সটা অন্য সাইডে সরিয়ে রেখে দ্রুত ছাদের দিকে যায়। ছাদে গিয়ে তুহিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে চারিদিকে। চারিদিকে বিভিন্ন আলোয় ঝিকমিক লাইটিং এবং বেলুন দিয়ে চারদিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। হঠাৎ পেছন থেকে কারো উপস্থিত টের পেয়ে পেছনে ঘুরে তাকায়। সেখানে চোখ আটকে যায় এক রমণীর। সাদা শাড়ি পরে স্নিগ্ধ লাগছে। কি মায়া! প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন এই রমণীর মধ্যে দিয়েছে উপরওয়ালা। তুহিন এক নজরে রুহির দিকে তাকিয়ে আছে। রুহির পরনে একটি সাদা শাড়ি, হাতে লাল সাদা মিশ্রিত গোলাপ ফুলের তরা। আস্তে আস্তে রুহি তুহিনের দিকে এগিয়ে যায়। তারপর রুহি তুহিনের সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, ভালোবাসি। আমি আপনাকে এক আকাশ সমান ভালোবাসি। সমুদ্রের যত ঢেউ, আমি আপনাকে ততখানি ভালোবাসি। ঘড়ির কাঁটা ঘন্টা মিনিট সেকেন্ড যতবার টিকটিক করে, আমি আপনাকে ঠিক ততবার ভালোবাসি। তুহিন অবাক নয়নে তাকিয়ে আছে রুহির দিকে। সে কি বলবে হয়তো জানা নেই। শীতল দৃষ্টি নিক্ষেপ করেছে রুহির দিকে। সে তো এটাই চাইতো তার লিটিল এঞ্জেল তাকে ভালোবাসবে, তাকে বোঝার চেষ্টা করুক। হ্যাঁ, সে এটাই চাইতো। সে তো এক চিমটি আলোই চাইতো। সে কি পারবে এই আলো ধরে রাখতে? এই এক চিলতে আলো ধরে রাখার ক্ষমতা কি আছে আদৌ তার, নাকি মিলিয়ে যাবে অন্ধকারে আচ্ছন্নতায়? তুহিন রুহিকে তুলে নিজের কাছে টেনে নেয়। তারপর আলতো করে চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলতে থাকে, তোমায় খুব সুন্দর লাগছে। আমার ভাবনা থেকে বেশি সুন্দর লাগছে লিটল অ্যাঞ্জেল। শুধু আমার অ্যাঞ্জেল। তোমার চকলেট কালার ঠোঁট দুটো আমাকে ভীষণ পাগল করে তোলে, তৃষ্ণার্ত করে তোলে। তোমার চোখের সাগর আমি নিজেকে উৎসর্গ করতে চাই। তোমাকে দেখে নিজের চোখে তৃপ্তি মেটাতে চাই। আমার অগোছালো জীবনকে গুছিয়ে নিতে আমার তোমাকে চাই। আমার অন্ধকার জীবনকে আলোকিত করার জন্য তোমাকে চাই। খুব করে চাই আমি। এতটা পরিমাণ চাই যতটা পরিমাণ চাইলে আমাদের মাঝখানে 1 ইঞ্চিও দূরত্ব থাকবে না। বলেই রুহির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। রুহিও কোনো বাধা দেয় না, তুহিনের তালে তাল মেলায়। তুহিন রুহির কোমর জড়িয়ে আরও জোরে নিজের কাছে টেনে নেয়। কিছুক্ষণ পর ছেড়ে দেয়। চলুন না হারিয়ে যাই কোথাও, খুব দূরে হারিয়ে যেতে ইচ্ছে করছে, যেখানে আপনি আর আমি ছাড়া কেউ থাকবে না। তারপর তুহিন রুহিকে কোলে করে কোথাও একটা নিয়ে যায়। এদিকে মেঘলা আকাশ সাগর পাড়ে দাঁড়িয়ে চন্দ্রবিলাস করছে। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলে, জানো মেঘ পাখি, তোমার চোখ দুটো সৃষ্টির
বই প্রকাশ। তোমার চোখের দিকে তাকালে ভুলে যাই আমি আমার যন্ত্রণা। তোমার হাসিতে ছড়িয়ে পড়ে স্বর্গের আলো, মুছে দেয় আমার জীবনের কালো অন্ধকার। তোমার একটি অঙ্গীকারে জ্বলে ওঠে আশা, যেন প্রতিটি মুহূর্ত পায় নতুন জীবন। তোমার উপস্থিতি পৃথিবী মনে হয় রঙিন, আর দূরের সব নিঃস্বাদ হয়ে যায় নিকুশ। ভালোবাসি মেঘ পাখি, বড্ড বেশি ভালোবাসি। বলেই মেঘলাকে জোরে জড়িয়ে ধরে আকাশ। আমি আপনাকে খুব ভালোবাসি আকাশ। আকাশ ধীরে ধীরে মেঘলার মুখের কাছাকাছি আসে, এক হাত দিয়ে ঠোঁট স্লাইড করতে থাকে। আকাশের প্রত্যেকটা নিঃশ্বাস মেঘলার মুখের উপর পড়ছে। তখনই মেঘলা জোরে ধাক্কা দিয়ে আকাশকে দূরে ফেলে খিলখিল করে হাসতে থাকে। এটা কিন্তু ঠিক না মেঘ পাখি, আমার হৃদয়ে আগুন না নিভিয়ে তুমি কিন্তু যেতে পারো না। আগে ধরতে তো পারেন, তারপর আগুনে নিভাবো। বলেই দৌড়াতে লাগে। সমুদ্রের শীতল পানি যেন মেঘলার সাথে তাল মিলিয়ে দৌড়াচ্ছে। একটা একটা সমুদ্রের ঢেউ মেঘলার পায়ে বাড়ি খাচ্ছে। তার পেছনে দৌড়ে আসছে তার অনাকাঙ্ক্ষিত প্রিয় মানুষ। অন্ধকারে আচ্ছন্ন চারিদিকে হালকা চাঁদের আলো পরিবেশকে অন্যরকম শীতল করে তুলেছে। অনেকক্ষণ যাবৎ মেঘলা দৌড়াচ্ছে। আকাশ এবার থেমে গিয়েছে। মেঘলা পিছনে ফিরে দেখে আকাশ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ পাখি, এবার তো আসো, বুকের আগুনটা নাই নিভিয়ে দাও। তুমি ছাড়া এই আগুন কেউ নিভাতে পারবে না। বলে হাত দুটো এগিয়ে দেয় মেঘলার দিকে। মেঘলাও পিছনের দিকে ফিরে জোরে দৌড়ে আকাশের দিকে যেয়ে জোরে জড়িয়ে ধরে। দু হাত দিয়ে মিশে যায় আকাশের বুকে একেবারে। কেউ কি পারবে এই আকাশের বুক থেকে মেঘলাকে সরিয়ে নিতে? হঠাৎ মেঘলা পেছনের দিকে খেয়াল করে আকাশের দিকে কেউ একজন বন্দুক তাক করেছে। দীর্ঘ উঁচু লোকটির মুখ স্পষ্ট না। সঙ্গে সঙ্গে আকাশকে দূরে ফেলে দেয় মেঘলা। মেঘলা উপরে পড়ে যায় এক বিকট আওয়াজে। সব কিছু হঠাৎ স্তব্ধ হয়ে যায়। আকাশ পেছনের দিকে ফিরে উঠে দাঁড়ায়। আকাশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সমুদ্রের পানিতে চারিদিকে লাল রক্ত আকার ধারণ করেছে। হ্যাঁ, এটাই তো তার মেঘ পাখির রক্ত। তার মেঘ পাখির বুক চিরে রক্ত বের হচ্ছে গুলির আঘাতে। শরীরের এপার থেকে ওপার করে নিয়েছে মেঘের। আকাশ দৌড়ে গিয়ে মেঘলার কাছে আসে, মেঘলাকে বুকে টেনে নেয়। তাৎক্ষণিক লোকটি ওখান থেকে প্রস্থান করে। আকাশ, আমাকে ভুলে যেও না। তোমার হৃদয়ের একটা অংশের জায়গা আমার জন্য অবশিষ্ট রেখো। না মেঘ পাখি, তোমার কিছুই হতে পারে না। এখনই তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। আকাশ পাগলের মতো চারিদিকে তাকাতে থাকে। তাড়াতাড়ি মেঘলাকে কোলে নিতে গেলে মেঘলা বাধা দেয়। আমার কাছে বেশি সময় নেই। রক্তমাখা হাত আকাশের মুখে দেয়। আমাকে ভুলে যেও না। মেঘলার মুখ থেকে বের হওয়া শেষ কথা ছিল আমায় ভুলে যেও না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আকাশের বুকে। তাহলে কি শেষ হয়ে গেল মেঘলা আকাশের কাহিনী? এই আকাশের বুক চিরে কি মেঘলা বেরিয়ে গেল চিরতরে? মেঘলাকে ছাড়া কিভাবে বাঁচবে আকাশ? আকাশ কিছুক্ষণ শীতল দৃষ্টিতে মেঘলার নিথর দেহের দিকে তাকিয়ে থাকে। তারপর মেঘলাকে পাঁজা কোলে করে চলে যায় নিজের অন্য গন্তব্যে। কে বা এমন করছে সে সব চিন্তা করার মতো ক্ষমতা এখন আকাশের মধ্যে নেই। সে পাড়ি দিচ্ছে মেঘলাকে নিয়ে নিজের অজানা গন্তব্যে। এদিকে তুহিন রুহিকে একটি রুমে নিয়ে আসে। রুমটা ছিল অন্ধকার। এদিকে রুহি অন্ধকার রুমে বারবার তুহিনের হাত খিঁচে ধরে। তুহিন আস্তে আস্তে নিজের হাত থেকে রুহির হাতটা ছাড়িয়ে লাইট অন করে দেয়। ধীরে ধীরে রুমটি আলোকিত হতে থাকে। রুহি সামনের রুমের দিকে দৃষ্টিপাত করতেই স্তব্ধ হয়ে যায়। চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম রুহির। রুহির পেছনের দিকে তাকিয়ে বাঁকা হেসে রুহিকে বলে, কেমন লাগলো আমার সারপ্রাইজ? কারণ রুহির সামনে তুষারকে একটি চেয়ারে বাঁধা হয়েছে। তুহিন রুহির দিকে তাকিয়ে বলে, লিটল অ্যাঞ্জেল, কষ্ট হচ্ছে নাকি খুব? আসলে কি এভাবে বেঁধে থাকতে দেখেও কষ্ট হচ্ছে না?
রুহি তাড়াতাড়ি গিয়ে তুষারের বাঁধন খুলতে থাকে। তুহিনও এতে বাধা দেয় না। সে নির্বাক দৃষ্টিতে রুহির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। রুহি এবার অগ্নি দৃষ্টিতে তুহিনের দিকে তাকায়, তারপর পেছন থেকে একটি বন্দুক তাক করে তুহিনের দিকে। তুহিন সেরকম রিয়াক্ট করে না। এটি দেখে এক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে আছে। তুষার নির্বাক। রুহি তুহিনের দিকে তাকিয়ে বন্দুকটা তুহিনের বুকে রাখে, তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলতে থাকে, বলো তো আমি কে? তুহিন তার প্রতি উত্তরে শুধু বলে, ইউর মাই লিটল হার্ট অ্যান্ড ইউর মাই লিটল অ্যাঞ্জেল। তারপর রুহির হাত ধরে বন্দুকটা একেবারে বুক বরাবর রেখে বলে, তোমার জন্য আমি হাজারো বারো ভিকটিম হতে রাজি। পাপী তুমি, মহাপাপী, অসংখ্য নারীর খুনি তুমি। কিসের এত অহংকার করো তুমি? আমি তোমার অহংকারকে গুঁড়িয়ে দিব নিজ হাতে। কি ভেবেছিলা ভালো মানুষের মুখোশ পরে আমার সামনে দিয়ে ঘুরবে আর আমি জানতে পারবো না? কেন এই ধ্বংসকালে মেতেছো লিটল অ্যাঞ্জেল? ও আচ্ছা, তাই? ধ্বংস ধ্বংস তো আপনি করছেন। আচ্ছা, আমার আগে আর কতজনকে নিজের জালে ফাঁসিয়েছেন বলুন তো তুহিন? আপনার মুখোশের আড়ালে আসল রূপ আমি খুব ভালোভাবে জেনে গিয়েছি। মেয়েদেরকে নিয়ে যে ব্যবসাটা আপনারা করেন সে সব কিছু আমার অজানা নাই। সব কিছু নিজ তুহিন তাড়াতাড়ি রুহির মুখের কথা কেড়ে নিয়ে বলতে শুরু করে, সবকিছু নিজের চোখে দেখেছো, তাই তো? দেখে ফেলেছো আমার বাপের সাম্রাজ্য। রুহি নির্বাক ভাবে। তুহিন কিভাবে জানলো আমি সব কিছু জেনে ফেলেছি? তুহিন আবার বলতে শুরু করে, জেনে ফেলেছো তো মেয়েদেরকে গুম করে তাদের শরীর থেকে বিভিন্ন সুগন্ধির পারফিউম তৈরি করি আমরা। কোটি কোটি টাকার বিজনেস আমাদের। বাইরের দেশের বড় বড় কোম্পানির সাথে ডিল করি আমরা। কিন্তু কিন্তু কি বলো তো, সব কিছুর আড়ালের পাপের সাম্রাজ্যটা তো খোঁজ নেয় না, কেউই জানেও না। পৃথিবীতে তো কত মানুষ এই চলাফেরা করে, সবাই নিজস্ব আলাদা জগৎ আছে। কত নিরীহ মেয়েদেরকে নিজ হাতে খুন করেছেন আপনি, কত মায়ের কোল শূন্য করেছেন। কিভাবে পারলেন এরকম করতে? প্রত্যেকটা মেয়েই তো কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী। প্রত্যেকটা মেয়েই তো কারো ভালোবাসার মানুষ। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজের শেষ করব আপনার পাপের সাম্রাজ্যকে। আমি সবাইকে শেষ করে দিয়েছো, তাই তো? আচ্ছা, এত বোকা কেন তুমি? না মানে খুবই বোকা। তুমি মাস্টারদের সিক্রেট রুমে গেলে পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকলে, আর আমি কিচ্ছু জানতে পারবো না? এটা কি হতে পারে? রুহি আশ্চর্যভাবে তাকিয়ে আছে তুহিনের দিকে। তার মানে তুহিন সব কিছু জানতো। ফ্ল্যাশব্যাক। ওই দিন মাঝরাতে রুহির ফোনে একটি ভিডিও আসে। সেখানে আশাকে নির্মমভাবে হত্যা করে একটি মুখোশ পরা লোক, এবং লোকটি যখন মুখোশ খুলে, মুখোশের আড়ালে লোকটি আর কেউই না বরং তুহিন ছিল। তারপর ফোনের একটি মেসেজ আসে। রুহি মেসেজের একটি পাসওয়ার্ড ছিল এবং বলা হয়েছিল, তৃতীয় তলার সিক্রেট রুমে গেলে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে। রুহিও যথারীতি রুমে গিয়েছিল এবং পাসওয়ার্ড দিয়ে রুমের ভেতরে প্রবেশ করেছিল। যখন লাইট অন করে চারিদিকে কাচের কফিনে শুধু মৃতদেহ, সবগুলো মৃতদেহ মেয়েদের। এসব কিছু দেখে রুহি ধপ করে নিচে বসে পড়ে। হঠাৎ রুহির মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক তখন পেছনে তুষার আসে। সব কিছু দেখে ফেলেছো রুহি? এসব কি আমার কিছু বিশ্বাস হচ্ছে না। কে তোমরা? এইটুকুতে এই অবস্থা? তাহলে ভাবো, আমি এই কয় বছর যাবৎ বন্দি জীবন পার হচ্ছি। বন্দি জীবন মানে? মানে এই যে আমার নিজের বাবা, চাচা এবং ভাইয়েরা মিলে আমার সাথে প্রতারণা করেছে, আমার মাকে খুন করেছে। ওরা মনে করেছে আমি ছোট ছিলাম, তাই মনে হয় আমার মায়ের হত্যা আমি ভুলে গিয়েছি। কিন্তু সেটা না, আমার বয়স তখন 6 বছর। চোখের সামনে এখনো ভাসে আমার বাবা চাচা মিলে আমার মাকে নির্মমভাবে হত্যা করে, আর এই আড়াল থেকে সব কিছু আমি দেখি। বলেই কাঁদতে থাকে। আপনিও তো তাহলে এসব কালো ব্যবসার সাথে জড়িত। এসব কিছু কিভাবে মেনে নেন? নিজে চাইলেই তো সব কিছু আটকাতে পারেন। না রুহি, তুমি আমাকে ভুল বুঝছো। এসব কিছু আমি না, বরং সব কিছুর আড়ালে তুহিন আছে। ওই মেন কালপ্রিট। বাইরের দেশ থেকে পড়াশোনা করে বাইরের দেশের নামি দামি কোম্পানির সাথে বড় বড় ডিল তুহিনই করে।
আর আমি তো ওদের পরিবারের সামান্য বোঝা মাত্র। ওরা আমার মায়ের খুনি রুহি, শুধুমাত্র আমার মায়ের না, হাজারো মায়ের সন্তানের খুনি। তোমাকে আর মেঘলাকে তুহিনেরই ভাইয়েরা কিডন্যাপ করতে চেয়েছে, বারবার তোমাদের ক্ষতি করতে চেয়েছে। কিন্তু হ্যাঁ, তুহিন তোমার প্রতি দুর্বল, কিন্তু এটা নতুন না। এর আগেও অন্য মেয়েদের প্রতি এরকম দুর্বলতা ছিল, কিন্তু তা বেশি দিন স্থায়ী না। স্বার্থ হাসিল হলে তোমাকেও এইসব মেয়েদের মতো কফিন নিয়ে বন্দি করে রাখা হবে। তোমার হাতের সময় মাত্র 3 দিন রুহি। ভেঙে ফেলো এই পাপের সাম্রাজ্য। মুক্তি দাও আমাকে, আমাকে মুক্তি দাও, এবং এখানে থাকা প্রত্যেকটা নারীকে। আমি তোমাকে ওই ভিডিও দিয়েছিলাম তোমার ফোনে, আশাকে তুহিন কি নির্মমভাবে মেরেছে, এবং তোমাকে সব সত্যি জানাতে চেয়েছিলাম বলে এখানে নিয়ে এসেছি আমি। রুহি সেদিন থেকে বুঝে যায় তুহিন এতদিন ওর সাথে নাটক করছে, ভালোবাসার অভিনয় কাটা দিয়ে কাটা তুলতে হয়। তুহিন, আপনি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে গিয়েছেন, আমার মনকে নিয়ে খেলেছেন। আপনি পাপী। এই পাপের ফল আপনাকে আমি দিয়েই ছাড়বো। আপনার পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দিব। বর্তমান তুহিন আবার বলতে শুরু করে। আমার আড়ালে তুমি এত কিছু করবে আর আমি টের পাবো না? কিভাবে ভাবলে? আমার অগোচরে এই জাহাজে একটা মাছিও নড়তে পারবে না, আর সেখানে তুমি এতগুলো খুন করবে আমি জানতে পারবো না? রুহির এবার চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। আপনি সব জানতেন। তুহিন একটি পেন ড্রাইভ বের করে এবং সেটা ওপেন করে। ভিডিওটি দেখে রুহি থ মেরে যায়, কারণ ভিডিওতে স্পষ্ট যে রুহি সবগুলো খুন করেছে। তুহিন এবার হো হো করে হেসে ওঠে। ওই দিন ঘরে ল্যাপটপে বসে আমি যে সিক্রেট রুমের ভিডিও দেখছিলাম, এখানে অসংখ্য ক্যামেরা আছে, যে ক্যামেরার সন্ধান আমি ছাড়া আর কেউ জানে না। আমি স্পষ্টভাবে দেখছিলাম তুমি রুমের ভিতরে গিয়ে সবকিছু দেখে নিয়েছো। আমি দেখেছিলাম তোমার আশিক, আমার ভাইয়ের সাথে খুব সুন্দর মতো প্ল্যান সাজিয়েছ, কিন্তু আমি কিচ্ছু বলিনি। কেন জানো? আমি দেখতে চেয়েছিলাম তুমি কত দূর যেতে পারো। রিদনের কফির মধ্যে বিষ মিশিয়ে ওয়েটার দিয়ে তুমি রুমে পাঠিয়েছ, তারপর কালো হুডি পরে মুখে মাস্ক পরে রিদনকে হত্যা করেছ। সবকিছু আমি জানতাম। ওই দিন মাঝরাতে আমার ঘর থেকে তুমি দৌড়ে নিজের রুমে গিয়েছ। তুমি নাকি দুঃস্বপ্ন দেখেছ। আসল সত্যি হলো ওই দিন রাত্রেবেলা তুমি আহান এবং আশিককে মারার জন্যই আমার রুম থেকে বেরিয়ে এসেছিলে। ওই দিন বিকেলবেলা মেলায় তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছিলাম। ওই দিন তুমি আরও একটা খুন করতে চেয়েছিলে, এই কারণে আমাকে জাহাজ থেকে দূরে নিয়ে এসেছো ইচ্ছে করে। আমি তোমাকে রাইডসে উঠিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ তুমি ভিতরে থেকে গায়েব হয়ে গেলে। কি অদ্ভুত, তাই না? তখন তুষার এসে তোমাকে নিয়ে যায় খুবই পারফেক্ট ভাবে। তুমি আমার চাচ্চুকে মেরেছ, আর তোমার সঙ্গ দিয়েছে তুষার। খুব নিখুঁতভাবে হত্যা করেছ। তুমি তারপর এমনভাবে গলায় দড়ি বেঁধে ফেনা ঝুলিয়েছ, কেমন যেন সবাই মনে করে আত্মহত্যা করেছে। আকাশের বাবাকে মেরেছ, শুধু তাই নয়, আমার বাবাকে মেরেছ। বলে পায়ের ফুলদানিটা জোরে ফেলে দেয় তুহিন। খুব সুন্দর কিলার, জানো? তুমি আমার বাবাকে হত্যা করে আমার বাবার মাথা কেটে আমাকে গিফট বক্স পাঠিয়েছ, তারপর মুহূর্তে আবার আমাকে SMS দিয়েছ, সাথে তোমার মিথ্যে ভালোবাসা নাটক দেখানোর জন্য ডেকেছ। এত সুন্দর অভিনয় কিভাবে করো তুমি? রুহি এবার বলতে শুরু করে। আমি অভিনয় করি? আচ্ছা, তাই আপনি করেন নাই আমার সাথে অভিনয়? দিনের পর দিন মিথ্যা বলে গিয়েছেন, আমার সঙ্গে ভালোবাসার আড়ালে এই নোংরা কাজগুলো করে গিয়েছেন। একটিবার আমার চিন্তা করেছেন যে আমি এই সব কিছু জানলে কি হতে পারে? তুহিন এবার ছলো ছলো নয়নে রুহির দিকে তাকায়, তাচ্ছিল্যের হাসে বলতে থাকে। ভালোবেসেছিলাম তোমাকে, তার বদলে দিলে একরাশ পরিমাণ অভিযোগ। আমার মিথ্যা দুনিয়া একমাত্র সত্য ছিল তুমি। তুমি মানো বা না মানো, আমার হৃদয়ের প্রত্যেকটা স্পন্দন তোমার নাম জপ করে। আপনি যেহেতু সব কিছু জানতেন, তাহলে আমাকে আটকান নাই কেন? কারণ আমি এই পাপের সাম্রাজ্য থেকে বেরিয়ে যেতে চাই। সব শেষ করে দিয়েছে এই পাপের সাম্রাজ্য। আমাকে বাঁচতে শিখেছে, আমি বাঁচতে শিখেছি আমি তোমার থেকে, কিন্তু আফসোস সে তুমি আমাকে ধোঁকা দিলে। বেঁচে থাকার বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছাই নেই আমার। এই কারণেই তো নিজের আপনজন পরিবারকে নিজের চোখের সামনে শেষ হতে দেখেও কিচ্ছু বলিনি। শেষ করে দাও আমাকে। কেন কলঙ্কিত করলেন আমাকে? ভালোবাসা নামক শব্দকে কেন কলঙ্কিত করলেন? সমুদ্রের জলে যেমন কোনো কলঙ্ক নেই, তেমনি আমার কাছে তুমি কলঙ্কবিহীন। আকাশে যেমন কোনো কালি নেই, তোমার মনের মধ্যে একরতি কালো দাগ নেই। আকাশের নীলের ন্যায় বিশুদ্ধ তুমি, ফুলের ন্যায় পবিত্র তুমি, পানির ন্যায় স্বচ্ছ তোমার মন। প্রত্যেকটা মিথ্যার মধ্যে আমি তোমাকে ভালোবাসি, একটা মাত্র সত্য।
রুহি মুখের বুলি হারিয়ে গিয়েছে, তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। যে মানুষটাকে সব থেকে বেশি ভরসা করেছে সেই নাকি শেষ পর্যন্ত পাপী বের হলো। কেন এমনটা হলো? সব কিছু কি অন্যরকম হতে পারতো না? আমি তাকে ভালোবাসি, এটা আমি কিভাবে প্রত্যাখ্যান করতে পারবো? তুহিন আবার বলতে শুরু করে। মুক্তি দাও আমাকে এই পাপের সাম্রাজ্য থেকে, ঠিক যেভাবে তুমি মুক্তি দিয়েছো তুমি আমার পরিবারকে। আমার বাচ্চার আকাঙ্ক্ষার নেই, যাকে এক আকাশ পরিমাণ ভালোবেসেছি সে আমাকে ধোঁকা দিয়েছে। তোমার মনে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, সবকিছুর উত্তর আমি দিব। হঠাৎ রুহির মনে পড়ে আশার কথা। আশা তো তার নিজের বোন হয়, তাহলে কেন মারলো সে? তখন রুহি বলে, আপনি কেন আশাকে? এটুকু বলে থেমে যায়। রুহির চোখ যায় দরজার সামনে। আকাশ উস্কো শুষ্ক ভাবে রক্তমাখা মেঘলাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তুহিন রুহির চোখ অনুসরণ করে পেছনের দিকে ফেরে। আমি আমার মেঘকে হারিয়ে ফেলেছি রুহি। বলেই হাঁটু গেড়ে বসে পড়ে। রুহি তাৎক্ষণিক মেঘলার সামনে যেয়ে হাউমাউ করে কান্না করতে থাকে। মেঘ, এই মেঘ, কি হয়েছে? মেঘের আকাশ, বলো কি হয়েছে? আকাশের মুখে কোনো কথা নেই, সে পুরো নিস্তব্ধ। তুহিন কপাল কুঁচকে সব কিছু পর্যবেক্ষণ করছে। এমনটা কে করলো সেটাও সবার ধারণার বাইরে। তুহিন মনে মনে বলে, সবাইকে তো রুহি মেরেছে, আর কিছুক্ষণ আগে রুহি আমার সাথে ছিল। তাহলে মেঘলাকে কে মারলো? তুষারের ঘরে বন্দী ছিল, তাহলে তৃতীয় ব্যক্তি কে? এদিকে জাহাজে প্রবেশ করেছে সেই মুখোশধারী ব্যক্তি। জাহাজের মেন ইঞ্জিনের কাছে দাঁড়িয়ে কিছু একটা করছে। তাৎক্ষণিক পেছন থেকে তুষার বাধা দেয় সেই ব্যক্তিকে। পাগল হয়ে গেছো? তোমার কথা মতো আমি রুহিকে তুহিনের বিরুদ্ধে নিয়ে সবাইকে রুহির হাতে মারিয়েছি। এখন আমার রুহিকে চাই, আর তুমি নাকি জাহাজের ইঞ্জিন নষ্ট করে জাহাজ ডুবাতে যাচ্ছ? এটা কিন্তু শর্ত ছিল না। মুখোশধারী লোকটি তুষারকে জোরে ধাক্কা মেরে বন্দুক তাক করে তার দিকে। মুখোশধারী লোক বলতে শুরু করে, আমার লক্ষ্যে যে বাধা হয়ে দাঁড়াবে তাদের সবাইকে আমি শেষ করে দিব, সেটা তুমিও হও না কেন। আমরা দুজন এখান থেকে বেরিয়ে যাব, সবাই এইখানেই মারা যাবে। থাকবে না আর কোনো ঝামেলা, কোনো অস্তিত্ব থাকবে না খান পরিবার। রুহির কিছু হতে পারে না, ওকে আমি ভালোবাসি, ওকে আমার চাই। বলেই রুহিকে আনতে যেতে চায়। তাৎক্ষণিক মুখোশধারী লোকের সাথে তুষারের হাতাহাতি হতে থাকে। এক পর্যায়ে বন্দুকের একটা গুলি ভেদ করে এবং সেই গুলিটি সরাসরি মুখোশধারীর শরীরে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে মুখোশধারী লোকটি। তুষার অন্যদিকে যেতে শুরু করে। মুখোশধারী লোকটি আহত এখানে হাত দিয়ে ধীরে ধীরে জাহাজের ইঞ্জিন নষ্ট করতে থাকে এবং সে সফল হয়। সে হাসতে হাসতে বলতে শুরু করে, আমি হেরে গিয়েও জিতে গেছি, আমি প্রতিশোধ নিতে পেরেছি মা। এতটুকু বলেই অজ্ঞান হয়ে যায়। আকাশ বলতে থাকে,